নমস্কার বন্ধুরা। মাধ্যমিক পরীক্ষা কিন্তু একদম আমাদের সামনে চলে এসছে। আর যারা মাধ্যমিক পরীক্ষাতে প্রিপারেশান একটু কম থেকে গেছে তাদেরকে সাহায্য করতে কিন্তু আমি চলে এসেছি। তাই ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি কিন্তু তোমাদেরকে বিভিন্ন ইউটিউব ভিডিওর মধ্য দিয়ে ভৌতবিজ্ঞানের বিভিন্ন থিওরি এবং আগের যে কোশ্চেন পেপারস কিছু রয়েছে তার কোশ্চেনও সলভ করে তোমাদেরকে হেল্প করব। এবং তোমরা যদি আমার সাথে লেগে থাকো তাহলে কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। দেরি না করে আমরা স্টার্ট করব আজকের এই ভিডিও। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আলো বা লাইট। তো প্রথমে একটা দুটো পুরনো বছরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। যেমন রয়েছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন? কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ বিম্ব গঠিত হতে পারে কি? এই ধরনের কিছু কোয়েশ্চেন্স রয়েছে। তাছাড়াও প্রতিসরণের কিছু কোয়েশ্চেন্স রয়েছে। তো আমরা একে একে থিওরি ক্লিয়ার করব বন্ধুরা। তোমরা কিন্তু আমার সাথে স্টে টিউনড। প্রথমে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন নিয়ে। সমতল দর্পণের আলোর প্রতিফলন আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, 1 মিনিট। সেটা হলো, যদি কোনো সমতল দর্পণ থেকে থাকে তার উপরে যদি একটি আলোকরশ্মি এ বি পড়ে, সেটা যদি বিসি পথে ফিরে যায় প্রতিফলিত হয়ে, আমাদের নিয়মটা ছিল যে আপতিত রশ্মি এ বি, প্রতিফলিত রশ্মি বিসি এবং আপতন বিন্দু যেটা বি, তার উপর প্রতিফলক তলের উপর যদি একটা লম্ব আমরা অঙ্কন করি, সাপোজ বিডি, যেটা 90 ডিগ্রি রয়েছে প্রতিফলক তলের উপর, তাহলে এই তিনটে রেখা একই সমতলে থাকবে। আর সেকেন্ড হচ্ছে আপতন কোণ, লম্ব যেটা আছে প্রতিফলক তলের উপর তার সঙ্গে আপতিত রশ্মির যে কোণ, আপতন কোণ, এবং প্রতিফলিত কোণ আর, এই দুটো সমান হবে। গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা দেখব যে প্রতিফলন কী ধরনের হচ্ছে, কী নিয়মে হচ্ছে, তার কি কি উপকারিতা রয়েছে, ব্যবহার কি কি আছে তার। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটি অবতল দর্পণে সামনে যদি আমি কলমটা রাখছি তাহলে কলমের প্রতিবিম্বটা দেখো এনলার্জড বা বড় হচ্ছে। সিমিলারলি যদি উত্তল দর্পণের সামনে রাখি তাহলে কলমের প্রতিবিম্বটা ছোট হচ্ছে। কি করে বুঝবো দর্পণটি? এটা উত্তল দর্পণ, এর যে প্রতিফলক তল রয়েছে সেটা কিন্তু বাইরের দিকে বা উত্তল, এবং অবতল যে দর্পণ রয়েছে তার কিন্তু দর্পণের যে প্রতিফলক তলটি সেটা কিন্তু ইনসাইড, ভেতরের দিকে অবতল হয়ে রয়েছে। এবার আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দর্পণের কিছু কিছু টার্মস রয়েছে যেগুলো আমাদেরকে জানতেই হবে। যদি কোনো উত্তল দর্পণ হয় এবং অবতল দর্পণ যদি আমরা নিই, দুক্ষেত্রেই দর্পণটি কিন্তু একটি গোলকের অংশ হবে। এটা যদি উত্তল দর্পণ হয়, যেরকম তোমাদেরকে আমি এইমাত্র দেখালাম, এই যে দর্পণটি রয়েছে এটা কিন্তু দেখে একটা সমতল দর্পণের মতোই লাগছে, কারণ এটা একটা কিন্তু এটা একটা গোলকের অংশ, একটা গোলকের অংশ এই দর্পণটি। সমতল দর্পণ নয়, কিন্তু এর ফেসটা কিন্তু কার্ভে রয়েছে। তাহলে উত্তল দর্পণ যদি দেখি, এটা একটা পার্ট অফ এ স্পিয়ার বা গোলক। এই গোলকের যে কেন্দ্রবিন্দু সেটা হলো বক্রতা কেন্দ্র, বা আমরা সি দিয়ে তাকে ডিনোট করি। সিমিলারলি এই যে দর্পণের যে মধ্যবিন্দু সেটা কিন্তু মেরু বা পোল বলে ডিনোট করা হয়।
পোল আর বক্রতা কেন্দ্রের দিয়ে যদি আমরা একটা অক্ষটার বা অ্যাক্সিস টানি, সেটা এক্স ওয়াই, সেটা হয়ে যাচ্ছে প্রধান অক্ষ। এবং পোল থেকে বক্রতা কেন্দ্রে যে ডিস্টেন্স সিপি, সেটা হয়ে গেল বক্রতা ব্যাসার্ধ। এই কটা জিনিস আমরা শিখে নিলাম। সিমিলারলি অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা সেটা দেখি, তাহলে আমরা কি দেখব, ভেতরের তলটি হলো প্রতিফলক তল। এটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র সেটা বক্রতা কেন্দ্র। এই দর্পণের যে মধ্যবিন্দু সেটা মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব সিপি হলো বক্রতা ব্যাসার্ধ। আর এটাই হলো অবতল দর্পণের টার্মিনোলজি। এবার আমরা দেখব যে দর্পণের ফোকাস বিন্দুটা কী এবং ফোকাস দূরত্বটা কী। একবার জাস্ট এই ফিগারটা তোমরা দেখো, সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়। আপতিত রশ্মি এবি, প্রতিফলিত রশ্মি হলো বিসি, প্রতিফলক তল সাপোজ এক্স ওয়াই। আপতন বিন্দুতে মানে বি বিন্দুতে যদি প্রতিফলক তলের উপর আমরা একটা লম্ব ড্র করি বিডি, যেটা 90 ডিগ্রি কার উপর, এক্স ওয়াই তলের উপর, তাহলে এই বিডি রেখার সাথে লম্বের সাথে আপতিত রশ্মির যে কোণ, তাকে কিন্তু আমরা টার্ম দিই বা নাম দিই আপতন কোণ, বা আই দিয়ে এটাকে ডিনোট করি। সিমিলারলি এই অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি বিসির যে কোণ উৎপন্ন হয়, সেটাকে আর বা প্রতিফলক কোণ দিয়ে আমরা তাকে ডিনোট করি বা বলি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। গোলীয় দর্পণের ক্ষেত্রে তোমরা যদি সেই জিনিসটা দেখো, আমি একটা অবতল দর্পণ ড্র করছি। যখন আমরা অবতল দর্পণ ড্র করব আর উত্তল দর্পণ ড্র করব, আঁকবো, তখন একটা জিনিস মাথায় রাখবে, খুব বেসিক সেন্স। যখন অবতল দর্পণ আমি ড্র করব, অলরেডি বলেছি দর্পণের ভেতরের অবতল পার্টটি হলো প্রতিফলক তল। তাহলে সাপোজ অবতল দর্পণ এটি এ বি, দর্পণের ভেতরের অংশটি হলো প্রতিফলক তল। তো বাইরের দিকটা আমি এইভাবে ডিনোট করে দেব, ভেতরের দিকটি হলো প্রতিফলক তল। তাহলে সিম্পল ব্যাপার, এটা যদি একটা গোলকের পার্ট হয়, তাহলে কিন্তু এই গোলকের পার্ট, তাহলে বক্রতা কেন্দ্র কিন্তু প্রতিফলক তলের দিকেই হবে। এবং এর মেরু অ্যাজ ইউজুয়াল পি, প্রধান অক্ষ সি আর পি এর সংযোজক রেখা এক্স ওয়াই। সিমিলারলি আমি যখন উত্তল দর্পণ কোনো ড্র করব, তখন কিন্তু শুধু নজরে রাখবে, উত্তল দর্পণটা যদি আমি এভাবে ড্র করি, বাইরের দিকটি হলো প্রতিফলক তল, তো ভিতরের দিকটা আমি এপে মার্ক করে দিলাম। তাহলে এই গোলকটা যদি সম্পূর্ণ করি, আমি সাপোজ গোলকটা কমপ্লিট করলাম, গোলকের কেন্দ্র কোথায় হবে, কমন সেন্সে এদিকে হবে সি। আর এটা যদি মেরু হয়, এর সংযোজক রেখা কী হয়ে গেল, প্রধান অক্ষ হয়ে গেল এক্স ওয়াই। আর এটা ধরো প্রতিফলক তল এ বি। তাহলে এক্ষেত্রে কি দেখব, প্রতিফলক তল কিন্তু বাইরের দিকে, আমি বক্রতা কেন্দ্র কিন্তু ভেতরের দিকে ডিনোট করলাম। কমন সেন্স, এটা যেভাবে বললাম সেভাবেই তোমরা ড্র করবে, খুবই কমন সেন্স। এবার দেখো, যদি কোনো প্রধান অক্ষের সমান্তরালভাবে, প্রধান অক্ষ এক্স ওয়াই এর সমান্তরালভাবে কোনো রশ্মি যদি এসে দর্পণে আপতিত হয়, অবতল দর্পণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু দিয়েই কিন্তু সেই রশ্মিটি যাবে, সেই পয়েন্টটি হলো ফোকাস পয়েন্ট বা দর্পণের ফোকাস। ঠিক আছে, এইখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, অনেক ক্ষেত্রে তোমরা এটাও একটু বোঝার চেষ্টা করো জিনিসটাকে, যে এখানে আপতন কোণ কোনটা, প্রতিফলন কোণ কোনটা, আমরা কিভাবে বুঝবো এই কেসটায়। দেখো, যদি এই বিন্দুটি যদি সাপোজ ডি হয়, আপতন বিন্দু, দর্পণের উপর যে আপতন বিন্দু সেটা যদি ডি হয়, সি আর ডিকে যদি আমরা যোগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে প্রতিফলক তল আছে, এই যে প্রতিফলক তল, এই প্রতিফলক তল এর উপর কিন্তু সিডি, যেহেতু ব্যাসার্ধ বৃত্তের
বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, সেটা কিন্তু একটা অভিলম্ব তৈরি হলো। সেম এর ক্ষেত্রে প্রতিফলক তলের উপর অভিলম্ব বিডি, সিমিলারলি প্রতিফলক তলের উপর অভিলম্ব কিন্তু সিডি। যেহেতু এটা প্রতিফলক তলের উপর অভিলম্ব তৈরি হয়ে গেল, তাহলে এর সাথে আপতন রশ্মির যে কোণ সেটা হয়ে যাবে আপতন কোণ, এর সাথে প্রতিফলিত রশ্মির যে কোণ সেটা হয়ে যাবে প্রতিফলক কোণ বা আর। খুব ইজি, এবং সেটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, সেটা হচ্ছে ফোকাস। তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো রশ্মি যদি আসে, তাহলে এটা ফিজিক্সের ল হয়ে গেল যে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো রশ্মি আসলে সেটা অবশ্যই নির্দিষ্ট একটি বিন্দু দিয়ে যাবে, সেটা হচ্ছে ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে? উত্তল দর্পণের বাইরের দিকটি যেহেতু প্রতিফলক তল, তো আমি একটা দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে একটা রশ্মি আনলাম দর্পণে, সেটা পড়লো। যদি তোমরা জাস্ট বেসিক একটু কমন সেন্স জ্যামিতি লাগাও, এখানেও সাপোজ এটা ডি পয়েন্ট, আমি এর সাথে যদি সিকে যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে কী হবে? এইটাকে এক্সটেন্ড করে দিলাম, তাহলে এরাও লম্ব তৈরি হবে এই প্রতিফলক তলের উপর। এই যে সিডি লাইনটি, ওইটা অভিলম্ব, এই যে অভিলম্ব এটা, তাহলে আপতন কোণ হয়ে গেল এটা আই, তাহলে এর সমান হতেই হবে প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলিত রশ্মিটি কিন্তু এইভাবে যাবে, একটু বেশি বেঁকে গেল লেখা লাইনটা। তো এটাকে যদি ব্যাকওয়ার্ডে নিয়ে যাই, তাহলে সেটা কিন্তু প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, সেটা হচ্ছে এফ বা ফোকাস। দুটো ক্ষেত্রে কি ডিফারেন্স? দুটো ক্ষেত্রে এটাই ডিফারেন্স যে অবতল দর্পণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে রশ্মিটি, আর উত্তল দর্পণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। একটা জাস্ট জিনিস বলে দিই, সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে আমরা এরকম বুঝি যে এক একটা রশ্মি আরেকটি রশ্মির সাথে সমান্তরাল। অভিসারী রশ্মি বলতে আমরা কি বুঝি? যে রশ্মিগুলো একটি পার্টিকুলার বিন্দুতে গিয়ে মিলিত হবে, এটা হলো অভিসারী রশ্মি। যদি আমরা এটাকে এক্সটেন্ড করি, সাপোজ রশ্মিগুলোকে যদি আমি এক্সটেন্ড করি, একটি পার্টিকুলার বিন্দুতে গিয়ে মিলিত হবে। অপসারী রশ্মি কিন্তু আবার উল্টো, একটি নির্দিষ্ট পার্টিকুলার বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে অপসারী বিন্দুগুলো। এগুলোকে যদি আমি পিছনের দিকে নিয়ে যাই, একটু নির্দিষ্ট পার্টিকুলার বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, এটা হলো অপসারী রশ্মি। তো জাস্ট বললাম, এটা তোমাদের সামনে আরও বারবার বলবো অভিসারী অপসারী, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। সদ্বিম্ব আর অসদ্বিম্বটা দেখে নাও। সদ্বিম্ব হলো এখানে যেমন অবতল দর্পণের ক্ষেত্রে এফ একটা পার্টিকুলার বিন্দুতে প্রতিফলিত রশ্মিটি ছেদ করে বেরিয়ে গেল, সেটা হলো সদ্বিম্ব। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হলো? রশ্মিটি এফ বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি রশ্মিটি সাপোজ এটা হচ্ছে এম, এটা এন, এটা ও, এম এন রশ্মি এসে এন ও ভাবে বেরিয়ে গেছে, কিন্তু আমার কি মনে হচ্ছে এটাকে ব্যাকওয়ার্ড যদি নিয়ে এসে তাহলে প্রধান অক্ষকে এফ বিন্দুতে ছেদ করেছে, তো মনে হচ্ছে যে এই বিন্দু থেকে এই এন ও রশ্মিটি যে আছে এফ বিন্দু থেকে বেরিয়ে আসছে বা অপসৃত হচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা অসদ্বিম্ব তৈরি হলো। এবার আমরা দেখব যে দর্পণে ফোকাস দৈর্ঘ্য কী এবং ফোকাস দৈর্ঘ্যের সাথে বক্রতা ব্যাসার্ধের একটা সম্বন্ধ রয়েছে, সেটা কি। ওকে, তো প্রথমে দেখব একটা অবতল দর্পণ যদি আমরা নেই। অবতল দর্পণ বলতে ভেতরের দিকটি হচ্ছে প্রতিফলক তল, তার মেরু এঁকে নেব দর্পণের প্রতিফলক তলের মাঝামাঝি বিন্দু, যেটা গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, তার যে কেন্দ্র সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ এবং মেরুর সংযোজক রেখাটি হলো প্রধান অক্ষ। গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে অবতল দর্পণের ক্ষেত্রে যদি কোনো রশ্মি আপতিত হয়, সাপোজ এ বি রশ্মিটি আপতিত হলো প্রধান অক্ষ এক্স ওয়াইয়ের সমান্তরালভাবে, সেটা একটি নির্দিষ্ট বিন্দু ফোকাস দিয়ে পার হয়ে যাবে। এটুকু আমরা ক্লিয়ার। তাহলে আমাদের এক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কোনটা?
বক্রতা ব্যাসার্ধ হচ্ছে সিপি। সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর ফোকাস দৈর্ঘ্য কোনটা? ফোকাস দৈর্ঘ্য হলো মেরু থেকে ফোকাসের দূরত্ব, পিএফ। পিএফ যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, আর পি থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবার আমরা কি করছি, সি আর বিকে জুড়ে দিই। এইটি প্রতিফলক তল, সিবিকে জুড়ে দিলে প্রতিফলক তলের উপর বক্রতা ব্যাসার্ধ কিন্তু অভিলম্ব হয়ে থাকছে। ওকে, আপতন কোণ হলো আপতিত রশ্মি এবং এই অভিলম্বের যে কোণ সেটা হচ্ছে আই। প্রতিফলক কোণ হচ্ছে অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির যে কোণ সেটা হচ্ছে আর। দর্পণের প্রতিফলনের নিয়ম অনুযায়ী আই এবং আর কিন্তু সমান হবে। ওকে, তাহলে আবার অঙ্কের একটা নিয়ম আছে, একান্তর কোণ যদি দেখি, এই যে কোণটি এ বি সি, এই যে কোণ এ বি সি, সেটা কিন্তু বিসিএফ এই কোণের সাথে সমান, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। ওকে, এই কোণটি এবং এই কোণটি সমান। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ সি বি এফ ইজ ইকুয়াল টু কোণ বি সি এফ। তিনটে কোণ সমান। এ বি সি, আবার এ বি সি কার সাথে সমান? সি বি এফ এর সাথে সমান। আবার এ বি সি কোণটি বি সি এফ এর সাথে একান্তর কোণ, তাহলে তিনটে কোণ সমান। তাহলে যদি ত্রিভুজটা নিই, ত্রিভুজ বিসিএফকে যদি আমরা কনসিডার করি, ত্রিভুজ বিসিএফ, দেখো বিসিএফ ত্রিভুজের এই কোণটি বিসিএফ আর সিবিএফ দুটো কোণ সমান। তাহলে এই যে দুটো বাহু রয়েছে সিএফ এবং বিএফ, এই দুটো বাহু কিন্তু সমান হবে। এটাও জ্যামিতির একটি নিয়ম। ওকে, ত্রিভুজের দুটো কোণ সমান হলে, এবিসি ত্রিভুজের এই দুটো কোণ সমান হলে সমান কোণের যে বিপরীত বাহু দুটো রয়েছে তাদের দৈর্ঘ্য সমান হবে। দ্যাট মিন্স এ বি ইজ ইকুয়ালস টু এসি হবে। এক্ষেত্রেও তাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রে, বিসিএফ এই ত্রিভুজের ক্ষেত্রে সমান দুটো কোণ যে রয়েছে, কোণ বিসিএফ এবং সিবিএফ, তাদের বিপরীত বাহু কোণটি সিএফ এবং বিএফ। সিএফ ইজ ইকুয়ালস টু বিএফ, এই দুটো বাহু সমান। আবার একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এই যে বি বিন্দুতে আপতিত হয়েছে রশ্মিটি, এ বি রশ্মিটি অ্যাকচুয়ালি দর্পণ যেটা আমরা দেখি, দেখো দর্পণটা কিন্তু প্রায় সমতল। ঠিক আছে, দর্পণ কিন্তু প্রায় সমতল। তো অ্যাকচুয়ালি যে বিন্দুতে আপতন হয়েছে সেই বিন্দুটি কিন্তু এই যে পি বিন্দুর খুব কাছে, খুব কাছে। আমি ড্র করেছি প্রচণ্ডভাবে অবতল, অ্যাকচুয়ালি কিন্তু এতটাও নয়, প্র্যাকটিক্যালি হয় না। তো বি বিন্দু কিন্তু পি বিন্দুর খুব কাছে রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে সি বি যে ডিস্টেন্সটা রয়েছে, ওকে সরি, এখান থেকে আমরা বলতে পারি যে বিএফ যে ডিস্টেন্স রয়েছে বা এফ বি যে ডিস্টেন্সটা সেটা কিন্তু এফ পি এর সমান। এই দুটো বিন্দু খুবই কাছাকাছি, তাহলে এফ বি ইজ ইকুয়ালস টু এফ পি। ওকে, তাহলে আমরা দেখো, আমি আগে বলেছি যে সিএফ ইজ ইকুয়ালস টু বিএফ, সিএফ ইজ ইকুয়ালস টু বিএফ। তাহলে সিএফ সমান সমান কার হয়ে গেল, এফপি সমান হয়ে গেল। এই দুটো থেকে আমরা পাচ্ছি সিএফ এফপি সমান হয়ে গেল। যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি যে সিএফ আর পিএফ যদি সমান হয়
তো পিএফ ইজ ইকুয়ালস টু কি? পিএফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা স্মল এফ ফোকাস দৈর্ঘ্য, তারকে যদি আমরা ডাবল করি তাহলে আমরা কি পাবো? সিপি, এই ডিস্টেন্সটা পাবো। আবার সিপি কি? সিপি হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ বা আর। তাহলে আমরা এখান থেকে একটা রিলেশন ডেভেলপ করতে পারলাম, সেটা হচ্ছে যে দর্পণের ফোকাস দৈর্ঘ্য এর দ্বিগুণ হবে দর্পণের বক্রতা ব্যাসার্ধ। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের কোনো ডাউট থাকে বা আমার বোঝাতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে, আমি আলাদা করে একটা শর্ট ভিডিও তৈরি করে দেবো। হ্যাঁ, এবার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, আর দর্পণের গোলীয় দর্পণের প্রতিফলনের শেষ ধাপে চলে এসেছি আমরা। আশা করি এতক্ষণ পর্যন্ত তোমরা সবই বুঝতে পেরেছ। এনিওয়েজ, দর্পণে গোলীয় দর্পণের প্রতিফলনের কয়েকটি নিয়ম আমরা বুঝে নেব। সেই নিয়মগুলোর বেসিসেই কিন্তু গোলীয় দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠন হয় সেটা আমরা শিখতে পারবো। এবং একবার যদি এটা আমরা বুঝতে পারি তাহলে আমাদের মনে কিন্তু গেঁথে যাবে যে দর্পণের ব্যবহারগুলো কী, সেগুলো কিন্তু আর এক্সট্রা করে মুখস্থ করতে হবে না আমাদেরকে। তো প্রথম নিয়মটা দেখে নিই। কি প্রথম নিয়মটা রয়েছে, আমি অবতল দর্পণ দিয়েই বোঝাচ্ছি। প্রথম নিয়ম হচ্ছে, যদি একটি অবতল দর্পণ নিই, ফাটাফাট এঁকে নেব। ভেতরের তলটি হচ্ছে প্রতিফলক তল, এটা হচ্ছে প্রধান অক্ষ এক্স ওয়াই, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। প্রথম নিয়ম অলরেডি আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি আসলে সেটা ফোকাস দিয়ে, ফোকাসটা বাইরে চলে গেছে, ফোকাস দিয়ে যাবে, সেটাই কিন্তু আমাদের ফার্স্ট রুল আমরা পেয়ে গেলাম। সেকেন্ড রুল কি? সেকেন্ড রুলটা ধরে নাও, সেম অবতল দর্পণই নিচ্ছি, ফটাফট এক্স ওয়াইকে নেব, প্রধান অক্ষ মেরু পোল এঁকে নেব, ফোকাস এফ, বক্রতা ব্যাসার্ধ ওই বক্রতা কেন্দ্র সি। দ্বিতীয় রুল খুবই সিম্পল, কোনো রশ্মি যদি ফোকাস দিয়ে অতিক্রম করে তাহলে দর্পণের সমান্তরালভাবে রশ্মিটি বেরিয়ে যাবে। দেখো, দুটো রুল কিন্তু সেমই। সেকেন্ড রুল হচ্ছে এটা, প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে, ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে সেটা বের হবে প্রধান অক্ষের সমান্তরালভাবে। থার্ড রুলটা কি? থার্ড রুল হচ্ছে আবার একটা অবতল দর্পণ এঁকে নিচ্ছি, প্রধান অক্ষ এক্স ওয়াই, মেরু পি, ফোকাস এফ, বক্রতা কেন্দ্র সি। ওকে, যদি এই হয়, থার্ড রুল হচ্ছে কোনো রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, দর্পণে আপতিত হয়, তাহলে সেই রশ্মিটি বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে, প্রতিফলিত হবে। কেন? অলরেডি তোমরা কিন্তু নিয়মটা জানো যে এইটা হচ্ছে সিডি রেখা, যদি এটা ডি পয়েন্টে আপতিত হয় তাহলে সিডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং এটা এই প্রতিফলক তলের উপর অবিলম্ব, সিডি হচ্ছে প্রতিফলক তলের উপর অবিলম্ব। তা লম্বভাবে যদি কোনো রশ্মি দর্পণের উপর পড়ে তাহলে সেটা কিন্তু নিজের রাস্তাতেই ফিরে যাবে। সেইটাই কিন্তু রুল হিসেবে আমরা ফলো করব অ্যাজ এ থার্ড রুল। অ্যান্ড ফাইনাল রুল কি? আবার একটা অবতল দর্পণ এঁকে নিচ্ছি, পোল পি, এক্স ওয়াই প্রধান অক্ষ হয়ে গেল, ফোকাস হচ্ছে এফ, বক্রতা ব্যাসার্ধ হলো সি। কোনো রশ্মি যদি মেরুর উপর এসে আপতিত হয়, মেরু মানে পোলের উপর যদি কোনো রশ্মি আপতিত হয়, যেহেতু সিপিটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তো প্রতিফলক তল কিন্তু এইটা যদি প্রতিফলক তল হয় তাহলে এটা আপতন কোণ হয়ে গেল আই, সেই হিসাবে প্রতিফলন কোণ আর প্রতিফলন কোণে রশ্মিটি বেরিয়ে আসবে। জাস্ট নর্মাল যে রুল সেটাই, ঠিক আছে। দেখা যাক উত্তল দর্পণের ক্ষেত্রে কীভাবে প্রতিবিম্বটি গঠিত হয়। তাহলে একটা উত্তল দর্পণ যদি আমি ড্র করি, তার বাইরের তলটি হলো প্রতিফলক তল,
আগে যেরকম বলেছি প্রধান অক্ষ ড্র করার পর দর্পণের ভেতরের দিকে তোমরা ফোকাস এবং বক্রতা কেন্দ্র ড্র করে নিলে এবার একটি বস্তু এ বি সাপোজ প্রধান অক্ষের ওপর রয়েছে, এক্স ওয়াইয়ের ওপর রয়েছে। প্রথম রুল ফলো করব যে প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো রশ্মি যদি দর্পণের উপর এসে পড়ে তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে সেটি ফোকাস থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। তাহলে আমি একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ড্র করলাম, দর্পণে এসে পড়লো। আমি কী করব, যখন ড্র করব তখন এটা ফোকাসের সাথে ডটেড লাইন দিয়ে জুড়ে দেব। এই লাইনটাকে যদি আমি সোজা বাইরের দিকে বের করে দিই, একটু লাইনটা বেঁকে গেল, তোমরা ঠিক করে নিজেরা যখন আঁকবে দেখবে ঠিক করে করে নেবে, তখন মনে হবে যে ফোকাস থেকে রশ্মিটি বেরিয়ে আসছে। ওকে, আরেকটা রুল আমি এখানে লাগাবো, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে সেটা কিন্তু সেই পথেই ফিরে আসবে। তাহলে এ বিন্দুর যে প্রতিবিম্ব তৈরি হবে, দেখো আমি যদি এর সাথে সি এর বক্রতা কেন্দ্রের একটা রশ্মি পাস করাই, ঠিক আছে, প্রথমে ডট দিয়ে জুড়ব। তো এইটুকু লাইন আমি জুড়ে দেবো সলিড করে, যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে রশ্মিটি, সেটা বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে যাবে। ওকে, তাহলে কি হচ্ছে, পেছনে যদি আমি এই দুটো লাইনকে ডট দিয়ে এগিয়ে দিই তাহলে এরা ছেদ করছে এ ড্যাশ বিন্দুতে। ওকে, এ ড্যাশ বিন্দুতে ছেদ করছে, এখানে এই বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে এবং প্রধান অক্ষের সঙ্গে জুড়ে দিলে এটা বি ড্যাশ বিন্দু। এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে এ বি যে বস্তু রয়েছে তার কি কি প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব তৈরি হলো। কেন অসৎ প্রতিবিম্ব তৈরি হলো আগে আমি বলেছি, কারণ এরা এক জায়গাতে মিলিত হয়নি, এরা একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। অভিসারী রশ্মি এক জায়গা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে কি পাচ্ছি? উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে প্রতিবিম্বটি যেটা তৈরি হবে সেটা হবে অসৎ বিম্ব। আরেকটা অবজারভেশন, প্রতিবিম্বটির যে সাইজ এ ড্যাশ বি ড্যাশের সেটা এ বি থেকে ছোট, মানে খর্বাকৃতি বা ছোট, এবং সমশীর্ষ মানে উল্টো নয়। এ ড্যাশ বি ড্যাশ যেই ওরিয়েন্টেশনে আছে এ বিও সেই ওরিয়েন্টেশনে আছে। তো এই তিনটা জিনিস আমরা পেলাম। ওকে, দেখো তাহলে এখান থেকে আমরা উত্তল দর্পণের ব্যবহার যে আছে সেটাও বুঝে যাব। সেটা কেন? কারণ কি, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দর্পণের যেহেতু ছোট সাইজ পাচ্ছি প্রতিবিম্বের এবং সমশীর্ষ পাচ্ছি এবং অসৎ বিম্ব পাচ্ছি, তা গাড়ির আমরা যখন মোটর গাড়ি ইউজ করছি বা বাইক ইউজ করছি তাতে যে মিরারে আমরা দেখছি পেছনের যানবাহন, পেছনের গাড়িগুলোকে, সেগুলো কিন্তু উত্তল দর্পণ আমরা ব্যবহার করি। কারণ সেক্ষেত্রে ওয়াইড এরিয়া আমরা দর্পণে কভার করতে পারি, দৃষ্টিক্ষেত্র উত্তল দর্পণের বেশি, এবং যেহেতু বস্তুগুলো ছোট সাইজের তৈরি হচ্ছে আমরা কিন্তু দেখতে সুবিধা হয় আমাদের পেছনে যখন আমরা ড্রাইভ করি। সেই জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে গাড়ির যে মিরর গ্লাস আছে সেখানে আমরা উত্তল দর্পণের ব্যবহার করি। এবার অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখি কী প্রতিবিম্ব তৈরি হয়। অবতল দর্পণের ক্ষেত্রে পাঠ্য বইয়ে দেখবে দুটো কেস আছে। একটা কেস হলো বস্তুটি দর্পণের খুব সামনে বলতে বোঝানো হচ্ছে যে বস্তুটি ফোকাস দৈর্ঘ্য এর ভেতরে আছে, দৈর্ঘ্যের ভেতরে আছে সেটা আমরা ধরে নেব, এবং বস্তুটি দর্পণ থেকে দূরে থাকলে কি বা ফোকাস দৈর্ঘ্যের বাইরে থাকলে কি প্রতিবিম্ব হবে সেটা দেখি। ওকে, অবতল দর্পণ আঁকছি, খুব ইজি। ভেতরের তলটি হলো প্রতিফলক তল, প্রধান অক্ষ এঁকে নিলাম এক্স ওয়াই, ফোকাস তার ডাবল ডিস্টেন্সটা হচ্ছে
মেরু, এটা হচ্ছে পোল। প্রথমে আমরা ডিসাইড করব দর্পণের খুব সামনে, তার মানে ফোকাস দৈর্ঘ্য মানে FP এর ভেতরে বস্তুটি আছে। এটা ধরো বস্তুটি আছে A এবং B। তাহলে প্রথম লটা লাগাই, যেটা দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে একটা রশ্মি যদি দর্পণে এসে পড়ে, সেটা কোথা দিয়ে যাবে? অফকোর্স ফোকাস দিয়ে যাবে। ফোকাসের সাথে আমি প্রথমে ডট দিয়ে জুড়ে এটাকে জুড়ে দিলাম। ওকে, ফোকাস দিয়ে গেল। ওকে, সেকেন্ড আমরা থার্ড রুলটা লাগাবো, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায়, তাহলে সেই রশ্মিটি বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাবে। ওকে, তাহলে সি আর এ বিন্দুকে জুড়ে দিচ্ছি ডট দিয়ে। যদি এইভাবে কোনো রশ্মি দর্পণে পড়ে, এগিয়ে দিলাম, দর্পণের উপর পড়লো, সেটা কিন্তু আবার এই পথেই ফিরে যাবে। ওকে, এক্ষেত্রেও কিন্তু দেখো এই দুটো অপসারী রশ্মি এবং দুটো প্রতিফলিত রশ্মি যেটা অপসারী, সেটা কোন একটা পার্টিকুলার বিন্দু থেকে বেরিয়ে আসবে বলে মনে হবে, তার মানে অসৎ বিম্ব তৈরি হবে। এদের যদি আমি পেছনে যদি জুড়ে দিই, সাপোজ A ড্যাশ বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে এই বিন্দুটি, প্রধান অক্ষের সাথে জুড়ে দিই, তাহলে B ড্যাশ, তাহলে A ড্যাশ B ড্যাশ যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা AB বস্তুর অসৎ বিম্ব তৈরি হবে। এক্ষেত্রে কি পাবো? অসৎ বিম্ব পাবো, বড় সাইজের ইমেজ পাবো, বস্তুর থেকে বড় সাইজের ইমেজ পাবো, এবং সমশীর্ষ বা মানে প্রতিবিম্বটি উল্টো তৈরি হয়নি, যে ওরিয়েন্টেশনে আছে সেই ওরিয়েন্টেশনই তৈরি হয়েছে। তাহলে ফোকাস দৈর্ঘ্যের যদি খুব কাছে আমি কোনো বস্তু রাখছি অবতল দর্পণের, তাহলে কিন্তু এই ধরনের প্রতিবিম্ব তৈরি হবে। এখান থেকে আমরা এর ইউজও বুঝে যাব, যে দন্ত চিকিৎসকরা যে ব্যবহার করছেন দর্পণ, সেটা কিন্তু অবতল দর্পণ। ওকে, কারণ এক্ষেত্রে বিবর্ধিত ইমেজ তৈরি হচ্ছে, সমশীর্ষ বিবর্ধিত ইমেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, বা দাড়ি কামানোর সময় যদি সমতল দর্পণ ব্যবহার না করে অবতল দর্পণ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বিবর্ধিত ইমেজ নিজের গালটা দেখা যেতে পারে, সেজন্য দাড়ি কামাতে সুবিধা হবে। সেক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করতে পারি সমতল দর্পণের জায়গাতে। ওকে, আরেকটা জিনিস, এটা তো গেল হচ্ছে আমাদের যখন ফোকাসের মধ্যে আছে বস্তুটি বা অবতল দর্পণের খুব সামনে, যেটা পাঠ্য বইয়ের ল্যাঙ্গুয়েজে। আমরা যদি দেখি যে দর্পণের থেকে দূরে রয়েছে বস্তুটি, তাহলে কি তৈরি হবে সেটা দেখে নিই। অবতল দর্পণ, প্রধান অক্ষ, মেরু, ফোকাস, তার ডাবল ডিস্টেন্স আনুমানিক নিয়ে হয়ে গেল বক্রতা কেন্দ্র। ফোকাস থেকে আমি দূরে নিচ্ছি সাপোজ বস্তুটিকে। ওকে, সি আর এফ এর মাঝে নিলাম, ফোকাসের বাইরে রয়েছে বস্তুটি AB। তাহলে আমরা সেই রুলটাই লাগাবো, সমান্তরালভাবে কোনো রশ্মি আসলো, দর্পণে আপতিত হলো, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা রুল কি লাগাবো এখানে, 2 নম্বর রুলটি, সেটা কোনো যদি রশ্মি ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে রশ্মিটি বেরিয়ে যাবে, সমান্তরালভাবে রশ্মিটি বেরিয়ে যাবে। তাহলে A ড্যাশ বিন্দু এখানে গঠিত হলো, প্রধান অক্ষের সাথে জুড়ে যদি দিই, তাহলে A ড্যাশ B ড্যাশ প্রতিবিম্ব তৈরি হলো। এখানে দেখো এ দুটো প্রতিফলিত রশ্মি একটি বিন্দুতে কিন্তু মিলিত হলো, তার মানে এক্ষেত্রে এটা সদ্বিম্ব তৈরি হলো। ওকে, অভিসারী রশ্মি এক জায়গায় মিলিত হলো, সদ্বিম্ব তৈরি হলো। তাহলে A ড্যাশ B ড্যাশ প্রতিবিম্বটি কী তৈরি হলো, কি দেখতে পেলাম? উল্টো বা অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে। সেকেন্ড হচ্ছে বিবর্ধিত ইমেজ তৈরি হয়েছে, বড় সাইজের। ওকে, আর কি তৈরি হলো? সদ্বিম্ব তৈরি হলো, সদ্বিম্ব তৈরি হলো। ওকে, তাহলে দুটো কেস পাচ্ছি অবতল দর্পণের ক্ষেত্রে। যদি খুব সামনে থাকে তাহলে পেলাম হচ্ছে অসদ্বিম্ব, বড় সমশীর্ষ, আর যদি সেটা হচ্ছে ডাক্তাররা দন্ত চিকিৎসকরা ব্যবহার করছে বা দাড়ি কামানোর সময় ব্যবহার করতে পারি। আর 2 নম্বর হলো যদি দূরে থাকে তাহলে উল্টো বিবর্ধিত এবং সদ্বিম্বিত পাচ্ছি। ওকে, আরেকটা জিনিস অবতল দর্পণের ক্ষেত্রে বলে রাখি, সেটা জানা দরকার, সেটা হচ্ছে সাপোজ একটা
অবতল দর্পণ রয়েছে এখানে, তার ফোকাসে কোনো লাইট রয়েছে, লাইট সোর্স। ওকে, একটা লাইট সোর্স রয়েছে। এখান থেকে যে রশ্মিগুলো দর্পণে এসে পড়বে, যেহেতু রশ্মিগুলো ফোকাস দিয়ে দর্পণে পড়ছে, ফোকাস থেকে ক্রস করে দর্পণে পড়ছে, সেগুলো কি দর্পণে সমান্তরালভাবে নিঃসৃত হবে সব। এটা কিন্তু আমরা নিয়মে শিখেছি। তা এই জন্য কী হবে, টর্চ লাইট বা সার্চ লাইটে আমরা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে থাকি এইভাবে, যাতে প্রতিফলিত রশ্মিগুলো একটা ফোকাসড ওয়েতে সমান্তরালভাবে যেহেতু নিঃসৃত হচ্ছে, আমরা কিন্তু টর্চ লাইট বা সার্চ লাইটে আলোর যে ছটা বা আলোর যে নিঃসৃত আলোক রশ্মি একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে পড়ে, সেই জন্য আমরা কিন্তু অবতল দর্পণকে সার্চ লাইট বা টর্চ লাইটে ইউজ করে থাকি। আর মোটর গাড়িতে এইটারই দর্পণটাই একটু মডিফাই করে ইউজ করা হয়, সেটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। ফান্ডামেন্টালটা সেমই। অধিবৃত্তীয় দর্পণ যেটা আছে সেটা মোটর গাড়ির লাইটে ব্যবহার করা হয়। তাহলে আপাতত আমরা যেটুকু শিখেছি আশা করি তোমরা সবই বুঝতে পেরেছ। যদি আমরা চলে যাই আমাদের প্রশ্নপত্রে, যেগুলো মাধ্যমিকে এর আগে এসেছিল, আমি কিছু কালেক্ট করেছিলাম প্রশ্নপত্রে যদি চলে যাই, তাহলে দেখো প্রথম প্রশ্নটা ছিল, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। আমরা অলরেডি জানি যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাসের দ্বিগুণ। বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, মানে ফোকাস দৈর্ঘ্য এখানে এর অর্ধেক হবে, মানে 10 সেন্টিমিটার হবে। আমরা কিন্তু এটা প্রুভ করেছি, আমরা পেয়ে গেলাম। সেকেন্ড, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন কোন দর্পণ। আমরা দেখলাম যে অবতল দর্পণে বিবর্ধিত সমশীর্ষ ইমেজ তৈরি হয় যদি বস্তুটি দর্পণের ফোকাসের মধ্যে থাকে। তাহলে কিন্তু এর অ্যান্সারটাও তোমরা পেয়ে গেলে যে দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন। কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি। তাহলে আমরা অলরেডি দেখে নিয়েছি যে প্রতিবিম্ব যে গঠিত হয়েছিল বস্তুর উত্তল দর্পণের ক্ষেত্রে, দেখো কি হয়েছিল, অসৎ বিম্ব খর্বাকৃতি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা কিন্তু আমরা এখানেই পেয়ে গেলাম যে ইয়েস, উত্তল দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ বিম্ব গঠিত হতে পারে। আরেকটি কোশ্চেন এসেছিল মাধ্যমিকে, সেটি হচ্ছে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। আমি অলরেডি বলেছি অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। আপাতত আশা করি বাকি যে ইমেজগুলো ফরমেশন হচ্ছে সেগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করে এই ভিডিওটি আরেকবার দেখবে। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আশা করি তোমরা প্র্যাকটিস করে সেটা বুঝতে পারবে যে কীভাবে দর্পণের প্রতিবিম্বগুলো গঠিত হয়। সেখান থেকে কোশ্চেন আসলে সেই কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট আমরা যাচ্ছি আলোর প্রতিসরণে। আশা করি এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, এবার আমরা দেখব আলোর প্রতিসরণ কী এবং আলোর প্রতিসরণের বিভিন্ন নিয়মগুলো কী। তার জন্য আমরা বোঝানোর জন্য একটা কাঁচের স্ল্যাব নিয়েছি। এটা একটা কাঁচের স্ল্যাব, রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব দেখতে পাচ্ছ। তো এই কাঁচের স্ল্যাবটিকে আমরা একটা সাদা কাগজ নিয়ে, সাদা কাগজে স্ল্যাবটিকে রেখে চারপাশে জাস্ট ড্র করে নিয়েছি, যে কাঁচের স্ল্যাবের চারপাশে স্ল্যাবটিকে পাতায় ড্র করে নিয়েছি। ওকে, এবার আলোর প্রতিসরণ ব্যাপারটাকে বোঝার জন্য আমরা 4টে পিন নিয়েছি। ধরে নিচ্ছি আলোক বিন্দু কোনো একটি রেখাতে, সাপোজ এই পিনের যে সংযোজক রেখাতে, এই দুটো পিনের সংযোজক রেখাতে এই যে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব রয়েছে তার এই তলে আপতিত হচ্ছে। ওকে, আমরা এটাকে নিয়ে নিলাম
সেভাবে 3 নম্বর আর 4 নম্বর পিনটা আমার হাতে রয়েছে। আমি যদি এই স্ল্যাবের অপোজিট পার্ট দিয়ে দেখতে পারবো যে ক্যামেরাটা, হ্যাঁ, দেখতে পারবো যে দুটো পিন আমি দেখতে পাচ্ছি। ওকে, আমি চেষ্টা করব যাতে আমি দুটো পিনের যে প্রতিবিম্ব সেটাকে এক জায়গাতে মিলিয়ে আনার। ওকে, দুটো পিনের প্রতিবিম্বকে যদি আমি এক জায়গায় মিলিয়ে আনতে পারি, তোমরা দেখতে পাচ্ছ একটি জায়গায় মিলিত হয়েছে। এবার আমি যদি এখানে 3 নম্বর পিনটা এই প্রতিবিম্বের সাথে মিলিয়ে রাখি, ওকে, এবং 4 নম্বর পিনটাকেও আমি এই 3 নম্বর পিনের প্রতিবিম্বের সাথে মিলিয়ে রাখবো। দ্যাটস ইট। এবার মোটামুটি এরকম একটা রেখা আমরা পাচ্ছি। তাহলে আমরা দেখছি যে কোনো কানেক্টিং লাইন যদি স্ল্যাবের এই পাশে এসে আপতন হয়, স্ল্যাবের এই পাশ থেকে তার প্রতিবিম্বটা আমরা দেখতে পাচ্ছি এই দুটো পিনের সংযোজক রেখা দিয়ে। আমরা যদি এতটুকু কানেক্ট করি, সাপোজ এটাকে আমি জাস্ট তুলে এখানে একটা ডট দিয়ে দিই, এটাকে তুলে আমি এখানে একটা ডট দিয়ে দিই, পিনটি সরিয়ে দিলাম, এটাকে তুলে আমি এখানে একটা ডট দিয়ে দিচ্ছি, এবং এটাকেও তুলে আমি এখানে একটা ডট দিয়ে দিচ্ছি। যদি আমি এই দুটো রেখাকে কানেক্ট করে আমি যদি এখানে স্ল্যাবের এই সারফেসে ফেলি, দেখবে স্ল্যাবের অপোজিট সারফেস থেকে যে প্রতিবিম্বটাকে আমি মিলিয়েছিলাম ইমেজটাকে, সেটা কিন্তু এইভাবে বেরিয়ে আসে। ওকে, তার মানে আলোক রশ্মি যে পথে স্ল্যাবে প্রবেশ করেছে সেই পথে কিন্তু স্ল্যাব থেকে বের হয়নি, সেটা কিন্তু সরণ ঘটেছে, সেটা একটা সরণ ঘটেছে। দেখো, এটা যদি এভাবে মিলিয়ে দিই তাহলে কিন্তু একটা সরণ আছে তার। ওকে, এই ঘটনাটাকে আমরা কিন্তু বলি আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ হচ্ছে আলো যখন একটি সমসত্ব মাধ্যম, মানে এয়ার, এর বাইরে যখন এই অ্যাম্বিয়েন্সে কী রয়েছে, এয়ার রয়েছে, একটি সমসত্ব মাধ্যম থেকে যখন আরেকটি সমসত্ব মাধ্যম জল বা কাঁচ বা অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, তখন আলোর গতিপথের সরণ ঘটে। সেই ঘটনাটাকেই আমরা প্রতিসরণ বলি। এখানে আরেকটা জিনিস বলবো, এই ঘটনাটির কারণ হচ্ছে আলোর গতিবেগ এই ক্ষেত্রে চেঞ্জ হয়। একটি মাধ্যম থেকে যখন আরেকটি মাধ্যমে প্রবেশ করে তখন আলোর গতিবেগের চেঞ্জ হয়। আলোর গতিবেগ চেঞ্জ হওয়ার দরুন এই ঘটনাটি ঘটে। এর ব্যাপারে আমরা আরেকটু জানবো, তার আগে আমরা এই ব্যাপারটা বুঝে নিই প্রতিসরণটাকে পুরোপুরি। প্রতিসরণের নিয়মটা কি? প্রতিসরণের নিয়ম হচ্ছে, এই যে আপতিত রশ্মি সি, সাপোজ এফ জি, আপতিত রশ্মি, আর এই যে তল রয়েছে তার উপর যদি আমি একটা লম্ব আঁকি, ওকে, এবং এই যে প্রতিফলিত এখানে যে প্রতিষ্ঠিত রশ্মিটি রয়েছে তার উপর যদি একটা লম্ব আঁকি, ওকে, তাহলে দেখো এই দুটোকে আমি কানেক্ট করে দিচ্ছি, এইভাবে প্রতিসরণ ঘটলো আলোক রশ্মির। এফ জি পথে এসে জিএইচ হয়ে আই পথে ফিরে গেল। ওকে, তাহলে প্রতিসরণের নিয়মটা কি? নিয়ম হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুর উপর যে অবিলম্ব টানবো, সাপোজ এন, এই অবিলম্বটা টানলাম, এরা একই সমতলে এই কাগজের প্লেনে থাকছে। ওকে, এবং আরেকটি ফর্মুলা হলো আপতন কোণ, মানে এটা যদি I1 হয়, অবিলম্বের সাথে আপতিত রশ্মির যে কোণ তৈরি হচ্ছে I1, এবং প্রতিসৃত কোণ, অবিলম্বের সাথে প্রতিসৃত রশ্মির যে কোণ তৈরি হচ্ছে, সাপোজ এটা R1,
এর অনুপাত কিন্তু এখানে লিখছি সাইন I1 বাই সাইন R1, এটা কনস্ট্যান্ট থাকে, ফিক্সড। এই অনুপাতটি একটা কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা নাম্বার। সাপোজ এটা যদি 1 হয় তো 1ই হবে, 2 হয় তো 2ই হবে, 3 হবে তো 3 হবে, হোয়াট এভার দ্য ভ্যালু তাই হবে। এখানে বলা দরকার সবথেকে ইম্পর্টেন্ট যে মাধ্যম দুটি কিন্তু নির্দিষ্ট মাধ্যম। সাপোজ এটা বায়ু, বাতাস থেকে আমি আলোক রশ্মিটা স্ল্যাবে এসেছিল, এটা কাঁচ। তো দুটো ফিক্সড মাধ্যমের জন্য এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ প্রতিটি বর্ণের আলোর আলাদা আলাদা ভেলোসিটি হয় দুটো আলাদা মাধ্যমের জন্য। যখন তুমি মাধ্যম চেঞ্জ করে দেবে, এক মাধ্যম থেকে বায়ু থেকে জল যেতে পারে, বায়ু থেকে কাঁচে যেতে পারে, আবার জল থেকে কাঁচে যেতে পারে। মাধ্যম যখন চেঞ্জ হবে তখন কিন্তু প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাধ্যম দুটো যদি ফিক্স রাখি এবং নির্দিষ্ট বর্ণের আলো যদি ফিক্স রাখি, যে বর্ণের আলো এখানে পড়ছে, লাল, বেগুনি, নীল, যে বর্ণের আলো এখানে পড়ছে, তার ক্ষেত্রে দুটো মাধ্যম যদি ফিক্স থাকে, যদি লাল বর্ণের আলো বলে আর লাল বর্ণের যদি আলো পড়ে, যদি বায়ু আর কাঁচ থাকে, তার এই কন্ডিশনটা মিট হলে তার যে সাইন I বাই সাইন R যে অনুপাত সেটা ফিক্সড। এটাকে স্নেলের সূত্র বলে, একে বলে স্নেলের সূত্র। ঠিক আছে, আরেকটা জিনিস বলবো, যেটা একটু আগে বলছিলাম, যে যদি বায়ু আর কাঁচ হয়, দুটো মিডিয়া হয়, এখানে লাল বর্ণের আলোর জন্য এই সাইন I বাই সাইন R, এই যে কনস্ট্যান্টের মান যে ভ্যালু হবে সেটা একটা হবে এবং সেটা ফিক্স হবে। নীল হলে ভ্যালুটা আলাদা হবে, নীল বর্ণের আলো পড়লে ভ্যালুটা আলাদা হবে, লাল বর্ণের আলো পড়লে আলাদা হবে, বেগুনি বর্ণের আলো পড়লে আলাদা হবে। বাট মাধ্যম যদি দুটো ফিক্স থাকে আর সেই বর্ণের আলো যদি ফিক্স থাকে, তাহলে একটাই মান পাবো আমরা। ওকে, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো এক্সামেও এসেছিল আগে, যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম ডেভিয়েশন বা চ্যুতির মান কী। তো আমরা দেখছি বায়ু হচ্ছে লঘু মাধ্যম, ডেনসিটি বায়ু পাতলা, আর কাঁচ হচ্ছে ঘন মাধ্যম, ডেনসিটি হাই। যদি হয়, তোমরা এই ছবি থেকেই পুরোটা আঁকার দরকার নেই, পুরোটা করতে হবে না, তোমরা শুধু উপরের পার্টটাকে এই প্লেনটার উপর তোমরা দেখাতে পারো, এইটুকু দেখাতে পারো। তো লঘু মাধ্যমে I1, ঘন মাধ্যমে যদি যায় R1, অ্যাকচুয়ালি রশ্মিটা যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু গিয়েছে কোন পথে? এই পথে, GH পথে। ওকে, যেহেতু এই দুটো বিপ্রতীপ কোণ, এই কোণটি এবং এই কোণ টোটালটি, তাহলে এই টোটাল কোণটা কিন্তু I1। ওকে, তাহলে ডেভিয়েশন বা সরে গেল বা চ্যুতি কোণটা কোনটা? এই যে আমি টোটাল ডার্ক করে দিলাম, এই কোণটা, এই কোণেও সরে গেছে। টোটাল কোণটা হলো I1, আর এইটুকু আমরা জানি R1, তাহলে I1 মাইনাস R1, এটা হচ্ছে ওর ডেভিয়েশন বা চ্যুতি বলি আমরা, সেটা হলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার জন্য। আবার সেটাই যদি তুমি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম দেখো, মানে কাঁচ থেকে বায়ু দেখো, তাহলে সাপোজ এটা রইল তোমার R1 আর এটা হয়ে গেল I2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, আলোক রশ্মিটি এভাবে এসে বাইরের দিকে সরে গেছে, তো যাওয়ার কথা ছিল এই ডিরেকশনে। ওকে, তো ও এদিকে ডিরেকশনে যাওয়ার কথা, ও সরে গেছে এইদিকে, এই পোর্শনটা। তাহলে এর ক্ষেত্রে কত ডেভিয়েশন হবে? টোটাল কোণ I2 থেকে এই ভ্যালুটা হচ্ছে R1 বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা পড়ে থাকছে, এটা হলো ডেভিয়েশন ফ্রম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, আমরা একটু আগে দেখলাম যে আলোর প্রতিসরণ কী, আর এবার আমরা দেখব যে আরেকটা কাচের স্ল্যাবের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, সেটা বলে দিচ্ছি, যে
আমরা প্রথম কথা যেটা হচ্ছে আমরা বলেছি সাইন I1 বাই সাইন R1 কিন্তু একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট, সেটাকে মিউ বলা হচ্ছে। 1 μ2, বাঁদিকে 1 মানে মাধ্যম 1-এর সাপেক্ষে মাধ্যম 2-এর প্রতিসরাঙ্ক। মানে প্রতিসরাঙ্কটা কি? প্রতিসরাঙ্ক হচ্ছে একটা ভ্যালু যার মান দেখে আপনি বুঝতে পারবেন যে এক মাধ্যম থেকে, মানে 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যদি আলো পতিত হয়, আলো ট্রাভেল করে, তাহলে সে কতটা সরবে, কতটা সরণ ঘটবে, কোন দিকে সরণ ঘটবে, সেটা এই ভ্যালুটা দেখে আপনি বুঝতে পারেন। এটা বোঝানোর জন্য প্রতিসরাঙ্ক কিন্তু আমরা বলি। ওকে, এখন একটা জিনিস দেখুন যে যদি কোনো, এটা যদি বায়ু হয় আর এটা যদি কাঁচ হয়, ওকে, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাব, ঠিক আছে, তখন কি হচ্ছে, যদি এই এই 1 μ2 মানে μ2 বাই μ1 এইভাবে আমরা এক্সপ্রেস করি। μ2 হলো কাঁচের প্রতিসরাঙ্ক, ওকে, 2 নম্বর মাধ্যম, মানে যখন লাইট যখন বায়ু থেকে কাঁচে ঢুকেছে, তার আমরা এটাকে কীভাবে ডিনোট করছি, 1 μ2 বায়ু থেকে কাঁচ, 2 নম্বর হচ্ছে কাঁচ, সেটাকে আমরা কীভাবে দেখাচ্ছি, μ2 বাই μ1, এটা μ2 বাই μ1। তার মানে কাঁচে আলো, যেই বর্ণের আলো এখানে পতিত হয়েছে তার প্রতিসরাঙ্ক বাই বায়ুতে সেই বর্ণের আলোর প্রতিসরাঙ্ক। ঠিক আছে, বোঝাতে পারলাম? কাঁচে ধরো লাল বর্ণ এখানে পড়েছে, তো লাল বর্ণের প্রতিসরাঙ্ক কাঁচে কি, লাল বর্ণের প্রতিসরাঙ্ক বায়ুতে কি, এটা হচ্ছে এইভাবে আমরা ওটা বোঝাই 1 μ2কে। যদি, ওকে, যদি এটা যদি কাঁচে প্রতিসরাঙ্ক, যদি এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয়, তার মানে μ2 যদি μ1 থেকে বড় হয়, তার মানে কি হচ্ছে, দেখো সাইন আর থেকে বড় হবে, সাইন R1 থেকে, সাইন I1 যেটা আছে সেটাও সাইন R1 থেকে বড় হবে। তার মানে কি, আপতন কোণের যে ভ্যালু সেটা বড় হবে লঘু মাধ্যমে, এবং প্রতিসরণ কোণের যে ভ্যালু সেটা ছোট হবে। তার মানে লঘু থেকে ঘন যখন আমি যাব, যেটা বায়ু থেকে কাঁচে যখন গেছি, দেখো আপতন কোণের কোণটা কিন্তু বড় আর প্রতিসরণ কিন্তু ছোট, এটাই কিন্তু আমি বোঝাতে চাইলাম। ঠিক আছে, ওকে। সেকেন্ড হলো কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আমরা জানি কি, যদি এখানে ফর্মুলাটা লাগাই স্নেলের সূত্রটা লাগাই, স্নেলের সূত্র বলে যে সাইন I1 বাই সাইন R1, আপতন কোণের সাইন বাই প্রতিফলন কোণের সাইন, কনস্ট্যান্ট, এটাকে আমরা বলছি 1 μ2, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আবার যদি এখানে ঘন থেকে লঘুতে সেই ফর্মুলাটা করি, ঘন মাধ্যমে ছিল হচ্ছে সাইন R1, আপতন কোণ এখানে R1, দুটো হচ্ছে একান্তর কোণ, তাই R1 এই আপতন, এর ক্ষেত্রে যা প্রতিসরণ কোণ, এর ক্ষেত্রে সেটা আপতন কোণ, তো সাইন R1 কাঁচের থেকে বাই সাইন I2, যদি ধরে নিলাম I2 প্রতিসরণ কোণে রশ্মিটি প্রতিসরিত হলো। যদি লাল বর্ণের আলো ধরে নিই আর বায়ু ও কাঁচ মাধ্যম সেম থাকে, তাহলে এই ভ্যালুটা উল্টো হবে আগের ভ্যালু থেকে। কাঁচ থেকে বায়ুতে আসছি, বায়ু থেকে কাছে ছিল 1 μ2 বা মিউ ধরে নাও, এখানে সেটা কত হবে, 1/μ, উল্টো হবে কারণ আমি কাঁচ থেকে বায়ুতে আসছি এখন। তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R1 বাই সাইন I2, তার মানে এটা হচ্ছে মিউ ইন্টু 1/μ, বা কাটাকুটি করে 1, তার মানে সাইন I1 বাই সাইন I2
ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিনস সাইন i1 ইকুয়াল টু সাইন i2। তার মানে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, এই যে দুটো কোণ ফাইনাল, বায়ু থেকে কাঁচে ঢোকার সময় এবং কাঁচ থেকে বায়ুতে বেরোনোর সময়, এই দুটো ভ্যালু সমান। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবে আপতিত রশ্মি এবং ফাইনাল যে প্রতিষ্ঠিত রশ্মি, এই দুটো পরস্পরের সমান্তরাল হবে, প্যারালাল হবে। ঠিক আছে, ওকে। এবার আমি আরেকটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো, আগে যেমন বললাম প্রতিসরাঙ্কটা কি ইন্ডিকেট করে 1μ2, তার মানে μ2/μ1। তার মানে সাপোজ এটা বায়ু, এটা কাঁচ, তার মানে কাঁচে সাপোজ লাল বর্ণ নিয়ে নিচ্ছি, লাল বর্ণের প্রতিসরাঙ্ক বাই বায়ুতে লাল বর্ণের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা ইন্ডিকেট হচ্ছে। এইবার বায়ুতে যদি প্রতিসরাঙ্ক যেটা আছে, কোনো বর্ণের কোনো মাধ্যমে যে প্রতিসরাঙ্ক, মানে লাল বর্ণের কাছে যে প্রতিসরাঙ্ক, সেটা যদি আমরা বায়ুর সাপেক্ষে নিই বা ভ্যাকুয়ামের সাপেক্ষে নিই, সেটাকে আমরা চরম প্রতিসরাঙ্ক বলি। তার মানে যদি বায়ুর সাপেক্ষে নিই তাহলে এটাকে আমরা μ2 করে নেব। তাহলে 1μ2 = μ2 যদি বলি, বা μ2 যদি বা μ1 যদি বলি, তার মানে বেসিক্যালি আমি বোঝাতে চাচ্ছি যে এটা বায়ুর সাপেক্ষে বা ভ্যাকুয়ামের সাপেক্ষে নেওয়া। ওকে, এবার দেখো লাল বর্ণের বেগ বা ভেলোসিটি বাকি সব বর্ণের থেকে বেশি, সব মাধ্যমেতেই লাল বর্ণের গতিবেগ বাকি সব বর্ণের থেকে বেশি হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, প্রতিসরাঙ্ককে এইভাবে আমরা দেখাই, কিভাবে, সেটা হলো আলোর বেগ শূন্য মাধ্যমে যে আলোর বেগকে ভাগ করে দিই। সাপোজ কাঁচে আলোর বেগ, ঠিক আছে, যদি যেই মাধ্যমের কথা বলছি সেটা যদি জল হয় তাহলে জল, যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে সেই মাধ্যম। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে যদি কাঁচের সেই লাল বর্ণের আলোর যদি গতিবেগ জানা থাকে, তাকে সেটা যদি ভাগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে। ওকে, এখন দেখো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কিন্তু ফিক্সড 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা সব থেকে বেশি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, সব থেকে বেশি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এবং কাঁচে আলোর গতিবেগ তার থেকে কম হবে, শূন্য মাধ্যমে থেকে কম হবে। যেহেতু নিচের ভাগ হর যেহেতু কম, লব বড়, এই ভ্যালুটা >1 হবে। যে ভ্যালু ভাগ করে যে ভ্যালু পাবো সেটা >1 হবে। ওকে, এখন ধরে নাও যে কাঁচের মধ্যেই লাল বর্ণ আলো পড়লো আর কাঁচের মধ্যেই নীল বর্ণের আলো পড়লো। আমি যেটা বলেছিলাম যে লাল বর্ণের আলোর গতিবেগ সব থেকে বেশি, তাহলে কাঁচে লাল বর্ণের আলোর বেগ বেশি হবে। তাহলে কাঁচের লাল বর্ণের আলোর এখানে যে প্রতিসরাঙ্কের মান হবে, যেহেতু লাল বর্ণের ক্ষেত্রে বেশি গতিবেগ, কাঁচের মধ্যে লাল বর্ণের আলোর বেগ বেশি, সেহেতু μr বা কাঁচে লাল বর্ণের প্রতিসরাঙ্কর যে ভ্যালু, ঠিক আছে। আর যদি নীল বর্ণ ধরি, নীল বর্ণের যদি প্রতিসরাঙ্ক μb বলি, ব্লু,
সেক্ষেত্রে কী হবে, আলোর গতিবেগ শূন্য মাধ্যমে বা আলোর গতিবেগ কাছে, নীলবর্ণের আলোর গতিবেগ কাচের মধ্যে সেইটা কিন্তু কম, লাল বর্ণের থেকে কম। তাহলে এই ভ্যালুটা মিউ বি যেটা পাবো সেটা কিন্তু আমি বেশি পাবো লালের থেকে। ঠিক আছে, সাপোজ এক্ষেত্রে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে এক্স, আর লাল বর্ণের যে গতিবেগ কাঁচের মধ্যে সেটা সাপোজ ওয়াই। আবার যদি ধরি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এক্স একই আছে, আর জেড হচ্ছে নীল বর্ণের গতিবেগ কাঁচের মধ্যে। ঠিক আছে, তো যেহেতু লাল বর্ণ ওয়াই ইজ গ্রেটার দেন জেড, যেহেতু লাল বর্ণের গতিবেগ বেশি, তাই এই যে ভ্যালু সেই মানটা কিন্তু এই ভ্যালু থেকে কম হবে। এই জন্য মিউ আর মিউ বি থেকে কম হবে, বা কাচের প্রতিসরাঙ্ক, মানে কাচের প্রতিসরাঙ্ক বলছি, লাল বর্ণের যে প্রতিসরাঙ্ক কাচের মধ্যে সেটা কিন্তু নীল বর্ণের থেকে কম হবে। এবার আমরা কোশ্চেন পেপারে চলে যাব। আমাদের কোশ্চেন পেপার যেটা এসেছিল আগের বছর, আমরা এখান থেকে দেখতে পারবো যে লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর মিউ বি হলে কোনটির মান বেশি। একটা কথা মাথায় রেখে দেবে, লাল বর্ণের প্রতিসরাঙ্ক যে কোনো মাধ্যমে সব থেকে কম, এর থেকে কোনো মাধ্যমেরই কোনো বর্ণেরই সেম মাধ্যমে প্রতিসরাঙ্ক লাল বর্ণের থেকে বেশি হবে। প্রতিসরণে একটা জিনিস আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে প্রিজমে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি, নির্গত রশ্মির মধ্যে একটা সম্বন্ধ আমরা বের করব প্রতিসারক কোণের সাথে। প্রতিসারক কোণটা কি? এই যে প্রিজমটা দেখি, এই যে কোণ ত্রিভুজের এই যে কোণ রয়েছে সেটা হচ্ছে প্রতিসারক কোণ। এটা নিচেরটা হলো ভূমি, যদি আমি ভূমির উপর রাখি প্রিজমটাকে, এই দুটো হলো প্রতিসারক তল। তো আমরা ফিজিক্যালি দেখে নিলাম, এইটা যদি প্রিজম হয় এ বি সি, এটা হচ্ছে প্রতিসারক কোণ যেরকম বলেছিলাম, কোণ এটা, এতে একটি রশ্মি প্রিজমে প্রতিসারক তল দিয়ে ঢুকে বেরিয়ে গেল পি কিউ আর এস। ওকে, এইটা রশ্মিটি বেরিয়ে গেল। এবার আমরা যদি দেখি এর উপর একটা লম্ব ড্র করি, এর উপর একটা লম্ব ড্র করি, এরা পরস্পরকে এন বিন্দুতে ছেদ করে, এবং এই যে আলোক রশ্মিটি প্রতিসৃত হলো এইভাবে গেল, এর ডেভিয়েশন বা চ্যুতি কোণটি কীভাবে বুঝবো? যাওয়ার কথা ছিল কোন দিকে, আলোক রশ্মিটি এই দিকে যাওয়ার কথা ছিল, ডট 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 করে এগিয়ে দিলাম, কিন্তু গেল কোন দিকে? এটাকে যদি বিছিয়ে দিই, রশ্মিটি এই দিকে যাওয়ার কথা, কিন্তু এখান থেকে মুড়ে গিয়ে এরকম গেছে। যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু এই পয়েন্ট থেকে বা ও পয়েন্টে যদি একে নাম দিই, ও পয়েন্ট থেকে মুড়ে গিয়ে এদিকে গেছে। ঠিক আছে, তাহলে ডেভিয়েশন বা চ্যুতি কোণ হলো ডেল্টা, এই কোণটি ডেল্টা। ওকে, ডেল্টাকে যদি অঙ্কের ভাষায় বের করতে চাই তাহলে কী হবে? জ্যামিতিতে বলছে যে এই কোণটি এই দুটো কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি মানে ইকুয়াল টু ও কিউ আর প্লাস ও আর কিউ, এটা বললো। নিচে চলে আসি, তাহলে তাই যদি হয়, আবার ও কিউ আরকে ও কিউ আর প্লাস ও আর কিউ হচ্ছে ডেল্টা ডেভিয়েশন। এবার দেখো আপতন কোণ হচ্ছে অভিলম্বের সাথে এই কোণটা I1, ঠিক আছে, এই কোণটা যদি R1 হয়, সিমিলারলি এদিকে যদি এটা R2 হয়, এবং ফাইনালি এই লম্বের সাথে এটা যদি I2 হয় এই কোণটা, তাহলে দেখো ও কিউ আর এই যে কোণটি, সেই কোণটাকে আমরা লিখতে পারি, এই কোণটাকে আমরা লিখতে পারি I1 মাইনাস R1।
টোটাল কোণটি হলো I1 বিপরীত কোণ, আর R1 হচ্ছে এই প্রতিসৃত রশ্মির সাথে অবিলম্বের কোণ। তাহলে বেঁচে থাকছে হচ্ছে I1 মাইনাস R1। সিমিলারলি OR কিউকে আমরা এইভাবে লিখতে পারি I2 মাইনাস R2, ঠিক আছে। তাহলে ডেল্টা দাঁড়াচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটুকু ক্লিয়ার আশা করছি। এবার যদি তুমি চতুর্ভুজটাকে নাও, AQNR, এই চতুর্ভুজটাকে নাও। এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হবে? 360, ঠিক আছে, 360 ডিগ্রি হবে। তার মধ্যে দেখো এই কোণটা কিন্তু আবার অভিলম্ব, এই কোণটা কিন্তু আবার লম্ব এই প্লেনের উপর। তাহলে এই দুটো কোণ কিন্তু 90 90 180 ডিগ্রি যদি নাও, তাহলে কোণ এ প্লাস কোণ AQN প্লাস কোণ ARN প্লাস কোণ QNR 360, যার মধ্যে AQN 90 ডিগ্রি, ARN 90 ডিগ্রি, তো এই দুটো মিলে 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে কোণ এ প্লাস কোণ QNR প্লাস 180 ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি, বা কোণ এ প্লাস কোণ QNR কিন্তু হয়ে গেল 180 ডিগ্রি। হ্যাঁ, যেখানে ছিলাম, যদি QNR এই ত্রিভুজটাকে যদি নিই, তাহলে আমরা দেখব কোণ QNR প্লাস R2, এই QNR এই ত্রিভুজটি R2 প্লাস R1, এটা 180 ডিগ্রি দাঁড়াচ্ছে। এই দুটো রিলেশন দেখো, QNR এর সাথে A যোগ করলে 180 হয়, আবার QNR এর সাথে R1 প্লাস R2 যোগ করলে 180 হয়। তার মানে এ কোণটি R1 প্লাস R2 সমান, উপরে যে রিলেশনটা আমরা পেয়েছিলাম যেটা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 হচ্ছে ডেভিয়েশন, এখানে আমি লিখে দিতে পারি সিম্পলি I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 অ্যাকচুয়ালি কি? প্রতিসারক কোণ প্রিজমের। এই রিলেশনটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তোমরা নিজেরাও এটা প্র্যাকটিস করো, বেশিক্ষণ লাগবে না, এবং এই রিলেশনটা মাথায় রাখতে হবে। এবং এতে একটা রুল আছে, সেটা হচ্ছে যখন প্রিজম দিয়ে যদি কোনো রশ্মি প্রতিসৃত হয়ে প্রিজমের ভেতরে যদি তার ভূমি সমান্তরালভাবে যদি নিঃসৃত হয়, ভূমি সমান্তরালভাবে, যেমন এই রশ্মিটা আমি যেটা এঁকেছি, প্রিজমের ভেতরে যদি তার ভূমি সমান্তরালভাবে যদি রশ্মিটি বের হয়, সেক্ষেত্রে দুটো কোণ মানে I1 এবং I2 এই দুটো ইকুয়াল হবে, I1 ইকুয়াল টু I2 হবে, ঠিক আছে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে কি রিলেশনটা দাঁড়াবে? 2I1 মাইনাস কোণ A ইজ ইকুয়ালস টু ডেল্টা, দুটো সেম ভ্যালু। এবার দেখো একটা কোশ্চেন আছে, কোনো সমবাহু প্রিজমের আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত? বলা হয়েছে যে সমবাহু প্রিজম, তার মানে প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। তার যে আমরা প্রিজমের এই যে ফিগারটা দেখেছি, প্রতিটি কোণ 60 ডিগ্রি, মানে কোণ এটাও কিন্তু 60 ডিগ্রি। এবং প্রতিসৃত যে ডেভিয়েশন হচ্ছে 40 ডিগ্রি, ডেল্টা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দেখি 2I1 মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ডেল্টা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 2I1 হচ্ছে 100 ডিগ্রি, I1 equal to I2 equal to 50 ডিগ্রি। 50 ডিগ্রি ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা
প্রিজমের ব্যাপারটা বুঝতে পারছো। যদি এখানে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি বোঝানোর জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করতে পারি। থ্যাংক ইউ।